রাত তখন প্রায় 2টো। সারা বাড়ি ঘুমিয়ে পড়েছে। বাইরে নিকষ কালো অন্ধকার, ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে একটু একটু করে ঢুকছে। রাহেলা তখনও জেগে। পরদিন সকালে পরীক্ষা, তাই পড়ার টেবিলে বসে আছেন। বই খোলা, কিন্তু চোখ আর সেদিকে নেই। কারণ গত 15 মিনিট ধরে তিনি একটা শব্দ গুনছেন। ঠিক পায়ের আওয়াজ না, ঠিক নিঃশ্বাসের শব্দও না, কিন্তু কিছু একটা আছে ঘরের ভেতরেই। তিনি বই বন্ধ করলেন, টর্চ হাতে নিলেন, ধীরে ধীরে পর্দার দিকে এগোলেন। পর্দা সরাতেই না, পর্দার পেছনে কেউ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে একটা শ্বাসের শব্দ এলো, দীর্ঘ, ভারী, অমানবিক। রাহেলা ঘুরলেন না, কারণ তিনি জানতেন ঘুরলেই দেখতে হবে। আজকের গল্পটা রাহেলার একার গল্প নয়, এটা তাদের গল্প যারা সত্যি কিছু একটা দেখেছেন, শুনেছেন এবং অনুভব করেছেন, এবং যাদের জীবন সেই অনুভবের পরে আগের মতো থাকেনি। আমি আর যা বলবো তার প্রতিটা ঘটনা বাস্তব, প্রতিটা মানুষ সত্যিকারের, এবং প্রতিটা বিবরণ যতটা সম্ভব হুবহু সেভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যেভাবে ঘটনাগুলো ঘটেছিল। আপনারা যারা নিয়মিত এই চ্যানেলে আসেন তারা জানেন আমরা এখানে গুজব বলি না, বানানো গল্পও বলি না। আমরা শুধু সেই মানুষগুলোর কথা বলি যারা এমন কিছু অনুভব করেছেন যা তাদের পুরো জীবনটাকে একটু হলেও পাল্টে দিয়েছে। আজকের পর্বের নাম জিনের ভয়। এই শিরোনামটা শুনলে অনেকেই হয়তো ভাববেন আরেকটা হরর কন্টেন্ট, আরেকটা ভয় দেখানোর চেষ্টা। কিন্তু না, আজকের পর্বে আমি 3টি আলাদা আলাদা ঘটনা বলবো। 3টি ভিন্ন পরিবেশে ভিন্ন মানুষের সাথে ঘটেছে। 3টিতেই একটা কমন বিষয় আছে, যে মুহূর্তেই মানুষ বুঝেছে সে একা নেই, সেই মুহূর্তের বিবরণ। না, আমরা বিজ্ঞান নিয়ে তর্ক করব না, ধর্মতত্ত্বও ব্যাখ্যা করব না, শুধু ঘটনাটা বলবো। বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ঘটনায়। রাহেলার বয়স তখন 22। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, হলে থাকতেন না, শহরের বাইরে ছোট্ট একটা মেসে 3 বন্ধু মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। পুরনো বাড়ি, 3 তলার শেষ ঘর। সেই সময় তার 2 রুমমেট একসাথে বাড়ি গিয়েছিলেন ঈদের ছুটিতে। রাহেলা একা থেকে গেলেন, পরীক্ষা ছিল তাই যেতে পারেনি। একা থাকার প্রথম দিন ঠিকঠাকই ছিল, দ্বিতীয় দিন থেকে একটু একটু করে বদলাতে শুরু করলো। প্রথমটা ছিল গন্ধ। রান্নাঘরে মাঝে মাঝে একটা অদ্ভুত গন্ধ আসতো, ভেজা মাটির মতন। কিন্তু বাইরে বৃষ্টি নেই, রান্নাঘরে কোনো ভেজা কাপড়ও নেই। রাহেলা প্রথমে ভাবলেন পুরনো বাড়ির গন্ধ হয়তো, কিন্তু গন্ধটা আসতো আর যেত, কোনো নির্দিষ্ট সময়ে না, হঠাৎ করে। তৃতীয় দিন রাতে শুরু হলো শব্দ ছাদের উপর, ঠিক যেন কেউ হাঁটছে। কিন্তু বাড়িটা 3 তলা, উপরে ছাদ, কেউ থাকে না। রাহেলা প্রথমে ভাবলেন বিড়াল, পাড়ায় বিড়াল আছে, ছাদে যায়। কিন্তু বিড়াল এভাবে হাঁটে না, মানুষের পায়ের মতন 1 পা 2 পা করে একটু থেমে আবার হাঁটছে। রাহেলা সেই রাতে ঘুমাননি। পরদিন সকালে নিচে নেমে বাড়িওয়ালার সাথে কথা বললেন, জিজ্ঞেস করলেন ছাদে কেউ যায় কিনা। বাড়িওয়ালা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, মা তুমি রাতে একা থেকো না এখানে, তোমার বন্ধুরা কবে আসবে? রাহেলা অবাক হলেন, বললেন কেন? বাড়িওয়ালা শুধু বললেন, এই বাড়িতে একা থাকা ঠিক না। সেদিন রাতে রাহেলা আর কিছু ভাবলেন না, দরজায় খিল দিয়ে বাতি জ্বালিয়ে পড়তে বসলেন। রাত তখন 1টা পার হয়েছে, বই পড়ছে। এমন সময় মনে হলো পাশের ঘর থেকে কেউ কথা বলছে, ফিস ফিস করে, খুব আস্তে। পাশের ঘর মানে তার রুমমেটের ঘর, যেটা তালাবদ্ধ। রাহেলা উঠে দাঁড়ালেন, কান পেতে শুনলেন। হ্যাঁ, কথা বলার মতোই তো শব্দ আসছে। ঠিক কথা না,
কিন্তু কোনো একটা আওয়াজ ছন্দের মতন থামছে, আবার শুরু হচ্ছে। রাহেলা দরজার কাছে গেলেন। তালা ঠিকঠাক আছে, শব্দটা তবুও আসছে। তিনি দরজায় কান দিলেন এবং তখনই দরজার ভেতর থেকে, ঠিক তার কানের কাছ থেকে একটা শ্বাসের শব্দ পেলেন, দীর্ঘ, ধীর, যেন কেউ ওপাশে দাঁড়িয়ে আছে। রাহেলা সরে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সেই রাতে তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন, বসে রইলেন কোণে সকাল হওয়া পর্যন্ত। পরদিন সকালে সে বন্ধ ঘরের তালা খুলে দেখলেন ঘরে কেউ নেই। কিছুই এলোমেলো হয়নি, জানালাও বন্ধ, কিন্তু মেঝেতে একটু ধুলোর উপরে পায়ের ছাপ, খালি পায়ের, যেটা ঘরের মাঝখান থেকে শুরু হয়ে ঠিক দরজার কাছে এসে থেমেছে। রাহেলা সেই ঘটনার কথা অনেক দিন কাউকে বলেনি। তিনি একজন যুক্তিশীল মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়েন, জিন ভূতে সহজে বিশ্বাস করার মানুষ নন। তিনি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করলেন। পুরনো বাড়ি, দেয়ালে ফাটল আছে, বাতাস ঢোকার পথ আছে, হয়তো কোনো ছোট প্রাণী ঢুকেছিল, কিন্তু পায়ের ছাপের কোনো ব্যাখ্যা হলো না। আজ সেই ঘটনার প্রায় 7 বছর পরে রাহেলা বললেন, আমি জানি না ওটা কী ছিল, হয়তো কখনো জানবও না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেই রাতে ওই ঘরে আমি একা ছিলাম না। এই ধরনের অভিজ্ঞতা কি আসলেই হয়? মানুষ কি সত্যি এমন কিছু অনুভব করে যার কোনো সহজ ব্যাখ্যা নেই? মনোবিজ্ঞানীরা বলেন, রাত জাগলে, একা থাকলে মস্তিষ্ক অনেক সময় শব্দ তৈরি করে, অডিটরি হ্যালুসিনেশন। যখন কান এমন কিছু শোনে যা আসলে নেই, কিন্তু সেই ব্যাখ্যায় পায়ের ছাপের কথা আসে না। এবং রাহেলাই একমাত্র না, এই ধরনের অভিজ্ঞতার বিবরণ পৃথিবীর প্রতিটা সংস্কৃতিতে, প্রতিটা ধর্মে, প্রতিটা দেশে পাওয়া যায়। ইসলামে জিনের অস্তিত্বের কথা স্পষ্টভাবে বলা আছে। কোরআনে সূরা আল জিন নামে একটি পুরো সূরা আছে যেখানে জিনদের নিজেদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। কিন্তু জিনের ভয় মানে শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় না, এটা সেই অনুভূতির কথা যখন মানুষ বুঝতে পারে যে তার চারপাশের জগৎটা যতটা সে ভাবছিল ততটাও সহজ না। দ্বিতীয় ঘটনাটা সম্পূর্ণ আলাদা পরিবেশের, গ্রামের কথা। বরিশাল বিভাগের একটা প্রত্যন্ত গ্রাম, নাম বলবো না। যিনি এই ঘটনাটা বলেছেন তিনি জান না। ঘটনার কেন্দ্রে আছেন সালাম ভাই, বয়স 50-এর কাছাকাছি, কৃষক মানুষ, সারা জীবন জমিতে কাজ করেছেন। ভূতে বিশ্বাস করেন কিনা জিজ্ঞেস করলে বলেন, বিশ্বাস না করে কি উপায় আছে, নিজের চোখেই দেখেছি। এটা ঘটেছিল শীতের শেষে, প্রায় 20 বছর আগে। সালাম ভাই সেই রাতে মাছ ধরতে গিয়েছিলেন। তার এলাকায় তখন রাতে মাছ ধরার প্রথা ছিল, বিলের ধারে জাল পেতে বসে থাকা, রাত 2-3টায় জাল তোলা। সেই রাতে তার সাথে আরও 2 জন ছিলেন, তার ভাতিজা এবং এক প্রতিবেশী। রাত প্রায় 1টা। তারা 3 জনই বিলের ধারে বসে আছেন। চারদিক একদম চুপ, শীতের কারণে কুয়াশা পড়েছে, টর্চের আলো বেশি দূর যাচ্ছে না। হঠাৎ সালাম ভাই লক্ষ্য করলেন বিলের উপাশে কে যেন হাঁটছে। অন্ধকারে মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তিনি ভাবলেন হয়তো আরেকজন মৎস্যজীবী, কিন্তু একটু মনোযোগ দিতেই বুঝলেন মানুষটা পানির উপর দিয়ে হাঁটছে। বিলটার সেই অংশে পানি আছে, হাঁটু থেকে কোমর সমান পানি, কিন্তু মানুষটা হাঁটছে যেন মাটির উপর দিয়ে। কোনো শব্দ নেই, পানিতে ঢেউ নেই। সালাম ভাই চুপ করে ভাতিজার হাত ধরলেন, ফিসফিস করে বললেন, ওই দিকে তাকা। ভাতিজা তাকালেন, তারপর তিনিও চুপ হয়ে গেলেন। প্রতিবেশী কিছু বুঝে ওঠার আগে সালাম ভাই বললেন, উঠো, চলো।
তারা তিনজন জাল ফেলেই চলে এলেন। পথে সালাম ভাই বললেন, মানুষটার পা দেখেছিলে? ভাতিজা মাথা নাড়লেন, কারণ দুজনেই দেখেছেন মানুষটার পা ছিল না, শরীরের বাকি সব ছিল, কিন্তু মাটি থেকে এক হাত উপরে ভাসছিল। এই গল্পটা বলার সময় সালাম ভাই এখনো একটু থামেন, বলেন, আমি ভয় পাইনি, সত্যি বলছি ভয় পাইনি, কিন্তু একটা অনুভূতি হয়েছিল যেটা ভয়ের চেয়েও আলাদা। মনে হয়েছিল এই মুহূর্তে আমি এমন কিছু দেখছি যেটা দেখার কথা ছিল না। তার ভাতিজা বললেন, ওই রাতের পর আমরা ওই বিলে আর যাইনি। গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনার বিবরণ নতুন না, বিশেষ করে বিল, নদী, পুরনো বটগাছের আশেপাশে এই ধরনের ঘটনার অভিজ্ঞতার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়ে আসছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি শুধু কুসংস্কার, নাকি এর পেছনে কোনো কারণ আছে কোনো বাস্তবতা? বিজ্ঞানীরা বলেন, রাতের অন্ধকারে কুয়াশায় মস্তিষ্ক অনেক সময় অস্পষ্ট আকৃতিতে মানুষের অবয়ব দেয়। এটাকে বলা হয় পরিডোলিয়া। কিন্তু দুজন মানুষ একই সময়ে একই জিনিস দেখলে সেটার ব্যাখ্যাটা একটু দুর্বল হয়ে পড়ে। এবং শুধু এই দুজন না, সালাম ভাইদের গ্রামে এই বিলের পাশে এই ধরনের অভিজ্ঞতার কথা আরও অনেকেই বলেছেন। আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা মানুষ, প্রতিটা বিবরণে একটাই মিল, পানির উপর দিয়ে কেউ হাঁটছে, শব্দ নেই, ঢেউ নেই। এই পর্যায়ে একটু থামা দরকার। অনেকেই জিজ্ঞেস করেন, জিন কি আসলেই আছে? এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ না। এটা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি এমন একটা জায়গা যেখানে প্রত্যেকে নিজের সিদ্ধান্ত নেন। কিন্তু আমি যেটা বলতে পারি, মানুষের অভিজ্ঞতাগুলো সত্যিকারের, যেটা মানুষ বলেছেন, আমি দেখেছি। তিনি আসলে কিছু একটা অনুভব করেছেন, কিন্তু সেটা ঠিক কী, সেই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন মেলে না। তৃতীয় ঘটনাটা সবচেয়ে কাছের, সবচেয়ে সাধারণ পরিবেশের। ঢাকার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, বাবা, মা, 2 মেয়ে। ছোট মেয়ের নাম তানিয়া, বয়স তখন 13। এই ঘটনাটা তানিয়া নিজেই বলেছেন। এখন তার বয়স প্রায় 30। ঘটনার কথা এখনও তার মনে পরিষ্কার। তখন তাদের পরিবার মিরপুরে একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। বাড়িটা 3 তলা, তারা থাকতেন দোতলায়। একদিন তাদের বাসার সামনের ঘরের জানালার পাশে একটা বড় গাছ কেটে ফেলা হলো। গাছটা কাটার পরের রাত থেকে সব শুরু হলো। প্রথম রাতে তানিয়া হঠাৎ ঘুমের মধ্যে জেগে উঠলেন। কোনো কারণ নেই, শুধু মনে হলো কেউ ডাকছে। তিনি উঠে বসলেন। ঘর অন্ধকার, কিন্তু জানালার পাশে একটু আলো আসছে রাস্তার লাইট থেকে। সেই আলোতে তানিয়া দেখলেন জানালার পর্দাটা নড়ছে। বাতাস নেই, জানালা বন্ধ, কিন্তু পর্দা নড়ছে। তানিয়া মায়ের কাছে গেলেন। মা বললেন, স্বপ্ন দেখেছিস, শুয়ে পড়। পরের রাতেই একই জিনিস, এবার শুধু পর্দা না, ঘরের এক কোণে একটা অস্পষ্ট আকৃতি দেখলেন তানিয়া। কালো না, ধূসর না, ঠিক কোনো রঙেরও না, একটা উপস্থিতির মতন, যেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু বর্ণনা করা যাচ্ছে না। তানিয়া চোখ বন্ধ করলেন, কালেমা পড়লেন, চোখ খুললেন, নেই। তৃতীয় রাতে পুরো পরিবার একসাথে ঘুমাচ্ছে, মা, বাবা, 2 মেয়ে। রাত তখন 3টা। বড় মেয়ে হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন। সবাই জেগে গেলেন। বড় মেয়ে বললেন, কেউ আমার পা ধরেছিল। বাবা বললেন, স্বপ্ন দেখেছিস? বড় মেয়ে বলল, স্বপ্ন না, আমি জেগেছিলাম, পরিষ্কার অনুভব করেছি। সেই রাতে আর কেউ ঘুমাননি। পরদিন সকালে তাদের বাড়িওয়ালার সাথে কথা হলো। বাড়িওয়ালা শুনে বললেন, ওই গাছটা কাটার পরে তোমরা কতদিন ধরে এখানে আছো? তানিয়ার বাবা বললেন, মাস 3। বাড়িওয়ালা বললেন, আগের ভাড়াটিয়ারাও একই কথা বলেছিল গাছটা কাটার পরে। তারপর বললেন, আমি কাটতে চাইনি, কিন্তু পাশের বাড়ির লোকেরা বলল গাছের ডাল তাদের ছাদে পড়েছে। এরপর তিনি একটু থেমে বললেন, এই গাছটা নাকি অনেক পুরনো, আমার বাবার আমল থেকে আসে। বড়রা বলতেন
এই গ্যাস থাক, কাটলে সমস্যা হবে। তানিয়ার পরিবার সেই বাসা ছেড়ে দিলেন পরের মাসেই। যাওয়ার আগে তাদের বাড়িওয়ালা একজন হুজুর ডাকলেন, ঘরে দোয়া পড়লেন, পুরো বাড়িতে পানি ছিটালেন। তানিয়া বললেন, সেই রাতের পরে অনেক বছর কেটে গেছে। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, পেশাদার মানুষ, কিন্তু সেই 3 রাতের অভিজ্ঞতা কোনোদিন ভুলিনি, এবং আমি এখনো বলতে পারি না ওটা কী ছিল। ডিয়ার লিসেনার্স, এই 3টি ঘটনায় 3টি আলাদা পরিবেশের। শহরের মেস, গ্রামের বিল, মধ্যবিত্ত পরিবারের বাড়ি, 3টিতেই একটা মিল। কোনো সরাসরি ক্ষতি হয়নি, শুধু উপস্থিতি অনুভব হয়েছে। এবং 3টিতেই ঘটনার পরের মানুষগুলো বদলে গেছেন, একটু বেশি সতর্ক, একটু বেশি শ্রদ্ধাশীল সেই অদেখা জগতের প্রতি। কেন এই ঘটনাগুলো ঘটে? এখন একটু অন্যভাবে চিন্তা করি। এই ধরনের অভিজ্ঞতা কি শুধু বাংলাদেশেই হয়, না পৃথিবীর প্রতিটা দেশে, প্রতিটা সংস্কৃতিতে মানুষ এই ধরনের কিছু না কিছু অনুভব করে এসেছে? জাপানে বলে ওহনরিও, মৃতের আত্মা। আরব দেশগুলোতে জিনের বিস্তারিত বিবরণ আছে। ইউরোপে পল্টারগাইস্ট, যে শক্তি জিনিসপত্র নাড়ায়। আমাদের উপমহাদেশে ভূত, প্রেত, জিন, শয়তান বিভিন্ন নামে, বিভিন্ন রূপে। এই সার্বজনীনতাটা নিজেই একটা প্রশ্ন তোলে। যদি এটা শুধু কুসংস্কার হতো, তাহলে এত ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে এত মিলের ব্যাখ্যা কি? বিজ্ঞান বলে মানব মস্তিষ্কের একটা প্রবণতা আছে, এজেন্ট ডিটেকশন। মানে আমাদের মস্তিষ্ক সব কিছুর পেছনে একটা কারণ খোঁজে, একটা উপস্থিতি খোঁজে। এটা বিবর্তনের ফলে এসেছে, অন্ধকারের শিকারী আছে কিনা সেটা বোঝার জন্য। তাই কখনো কখনো যেখানে কিছু নেই সেখানেও মস্তিষ্ক কিছু দেখে। আবার সেই একই প্রশ্ন, যদি তাই হয় তাহলে পায়ের ছাপের ব্যাখ্যা কি? একই বিলে আলাদা আলাদা মানুষের একই অভিজ্ঞতার ব্যাখ্যা কি? এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানের কাছে এখনো নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে জিনের অস্তিত্ব স্বীকৃত। কোরআনে বলা হয়েছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে, আর জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে। জিনেরা আমাদের মতোই একটা সৃষ্টি, তাদের মধ্যে ভালো আছে, খারাপ আছে। বেশিরভাগ সময় তারা তাদের জগতেই থাকে, মানুষের জগতে তারা সাধারণত আসে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরনো জায়গায়, নির্জন পরিবেশে, বিশেষত রাতে, মাঝে মাঝে দুটো জগতের মধ্যে সীমারেখাটা একটু পাতলা হয়ে যায়। এটা কোনো ভয়ের বিষয় না, যদি আপনি সতর্ক থাকেন, যদি নিজের সুরক্ষায় দোয়াগুলো পড়েন, যদি অযথা সেই সীমারেখাটা পার হওয়ার চেষ্টা না করেন। যখন সমস্যা হয় সেটা সাধারণত তখনই যখন মানুষ নিজে থেকে কিছু করে, অজান্তে হোক বা জেনে। যেমন রাহেলার সেই বন্ধ ঘরের দরজায় কান পেতে শোনা, যেমন সালাম ভাইয়ের সেই বিলের পাশে রাতে থাকা, যেমন সে গাছ কেটে ফেলা, যে গাছটাকে বড়রা কাটতে নিষেধ করেছিল। কি করবেন যদি এই ধরনের অভিজ্ঞতা হয়? এই প্রশ্নটা অনেকেই করেন। আমি যতজনের সাথে কথা বলেছি যাদের এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, তাদের কাছ থেকে কিছু উপদেশ পেয়েছি। এগুলো ধর্মীয় দিক নির্দেশনার সাথে মিলে যায়। প্রথমত, আতঙ্কিত হওয়া ঠিক না। আতঙ্ক আপনাকে আরও দুর্বল করে তোলে। শান্ত থাকুন। দ্বিতীয়ত, আয়াতুল কুরসি পড়ুন ঘুমাতে যাওয়ার আগে, বের হওয়ার আগে। তৃতীয়ত, পুরনো জায়গায়, নির্জন জায়গায়, বিশেষত রাতে অযথা কৌতূহল দেখাবেন না, ডাকবেন না, সাড়া দেবেন না। চতুর্থত, যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে, বিশ্বস্ত কাউকে বলুন, একা লড়াই করতে যাবেন না। এবং পঞ্চমত, আল্লাহর উপর ভরসা রাখুন, এটাই সবচেয়ে বড় সুরক্ষা। তো এই ছিল আজকের 3টি ঘটনা। রাহেলার সেই পায়ের ছাপ,
সালাম ভাইয়ের সে পানির উপর দিয়ে হাঁটা অবয়ব, তানিয়ার সেই 3 রাতের অভিজ্ঞতা, 3টি ঘটনা, 3টি ভিন্ন মানুষ, 3টি ভিন্ন জায়গা, কিন্তু 3টিতেই একটাই অনুভূতি, এই পৃথিবীতে আমরা যেটুকু দেখতে পাই সেটুকুই সব না, এর বাইরেও কিছু আছে। সেটা ঠিক কি? সেই প্রশ্নের উত্তর হয়তো পুরোপুরি কোনোদিন মিলবে না, কিন্তু সেই অদেখাকে সম্মান করে চলার মধ্যে হয়তো একটা বুদ্ধিমানের কাজ আছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি আপনার বা আপনার পরিচিত কারো এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে এবং সেটা বলতে চান, কমেন্টে জানান, অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রতিটা অভিজ্ঞতাই আমাদের কাছে মূল্যবান। আর যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ, ভিডিওটা শেয়ার করুন কারোর সাথে। কারণ এই গল্পগুলো শুধু ভয় পাওয়ার জন্য না, এই গল্পগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি আছে যা আমরা জানি না। আমি রহস্যবৃত্ত থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সুস্থ থাকুন।